ভাবুন তো, যে মা নিজের সব সুখ ত্যাগ করে ছেলেদের বড় করল, একদিন সেই ছেলেরাই তাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ঠিক সেই সময় এক গরিব ছেলে এমন কিছু করল, যা শুনলে আপনাদের চোখে জল আসবেই। আজকের গল্পটা কোনো বানানো গল্প নয়, এটা বাস্তব জীবনের এক নির্মম সত্য, যেখানে টাকার অহংকার হেরে যায় আর মায়ের জন্য সন্তানের ভালোবাসা জিতে যায়। আপনি যদি এমন বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ করেন, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তিনজন বড় অফিসার ছেলে মাকে ত্যাগ করলো, কিন্তু গরিব ছোট ছেলে যা করলো তা দেখে সবার চোখে জল চলে এলো। বন্ধুরা, এটি একটি সত্যি ঘটনা উত্তরাখণ্ডের হরিদ্বারের, যেখানে মানুষ গঙ্গায় স্নান করে পাপমোচন করতে আসে। কিন্তু সেই পবিত্র জায়গাতেই এক মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল, যা শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। সেদিন সকালবেলা রাজীব মিত্রর বিলাসবহুল বাড়ির পরিবেশ ছিল আগুনের মতো উত্তপ্ত। বেশ হয়েছে মা, আর নয়, আমি আর এসব সহ্য করতে পারছি না, চিৎকার করছিল রাজীব। সে একজন বড় আইএএস অফিসার। তার সামনে দাঁড়িয়েছিলেন তার মা সারদা দেবী। সাদা শাড়ি, নুয়ে পড়া শরীর, কাঁপা হাত, চোখে জল, তবুও মুখে ছিল মায়ের অগাধ স্নেহ। বাবা, আমি কি করেছি? কাঁপা গলায় প্রশ্ন। এমন সময় পেছন থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। রাজীবের স্ত্রী নীলা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি করেছেন? এই বাড়ি কি কোনো ধর্মশালা? প্রতিদিন আপনার জন্য বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায়। সারদা দেবী চুপ করে রইলেন, শুধু একবার ছেলের দিকে তাকালেন। হয়তো তিনি আশা করেছিলেন সে কিছু বলবে, তাকে থামাবে। কিন্তু রাজীবের চোখে আর সেই ভালোবাসা ছিল না, ছিল শুধু অহংকার। মা, আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। এই কথাগুলো যেন সারদা দেবীর হৃদয়ে ছুরি হয়ে বিঁধল। বাবা, তুমি কি বলছো? আমি কোথায় যাব? তার গলা ভেঙে গেল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে এলেন সঞ্জয় মিত্র। সে একজন আইপিএস অফিসার, মুখে কঠোরতা, গলায় দম্ভ। দাদা ঠিকই বলেছে মা, আমরা এখন বড় লোক, আমাদের একটা মান সম্মান আছে। আমাদের পুরনো অভ্যাসগুলো আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায় না। সারদা দেবীর হাত কাঁপতে লাগলো। সঞ্জয়, তুইও? ঠিক তখনই ফোনে ভিডিও কল যুক্ত হলো। তৃতীয় ছেলে বিক্রম মিত্র, একজন বড় ব্যবসায়ী। স্ক্রিনে তার ঠান্ডা মুখ ভেসে উঠল। মা, একটু প্র্যাকটিক্যাল হও। সবকিছু আবেগ দিয়ে চলে না। আমরা অনেক এগিয়ে গেছি, এখন পিছিয়ে যেতে পারি না। এই কথাগুলো শুনে সারদা দেবীর চোখ থেকে অঝোরে জল পড়তে লাগলো। আমি তোমাদের কখন পিছিয়ে দিয়েছি বাবা? তোমাদের এগিয়ে দিতে গিয়েই তো আমার জীবনটা কাটিয়ে দিলাম। কিছুক্ষণ নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতাও বেশিক্ষণ টিকল না। নীলাম চাকরকে ডাকল, রামু, মায়ের জিনিসপত্র গুছিয়ে দাও। না বৌমা, এমন করো না, হাত জোর করে বললেন সারদা দেবী। রাজীব মুখ ফিরিয়ে নিল। সঞ্জয় চুপ করে দাঁড়িয়ে রইল, আর বিক্রম কল কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট ব্যাগ এনে সারদা দেবীর সামনে রাখা হলো, যার মধ্যে গুটিয়ে গেল তার পুরনো জীবন। চলুন মা, আপনাকে বাইরে পৌঁছে দেই, ঠান্ডা গলায় বলল রাজীব। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আকাশ যেন নিজেই কাঁদছে। গেটের কাছে এসে সারদা দেবী থেমে গেলেন, একবার ছেলের দিকে তাকালেন। বাবা, মনে আছে ছোটবেলায় তুমি ভয়ে রাতে ঘুমাতে পারতে না? আমি সারা রাত তোমার মাথার কাছে বসে থাকতাম। রাজীবের চোখ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই কঠিন হয়ে গেল। মা প্লিজ, ড্রামা করবেন না। এই কথায় সারদা দেবীর হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি ধীরে বললেন, ঠিক আছে বাবা, আজ থেকে আর কখনো তোমাকে বিরক্ত করব না। রাজীব গেট খুলে দিল। পরের মুহূর্তেই সারদা দেবী সেই বাড়ির বাইরে, যে বাড়ি তিনি নিজের রক্ত ঘাম দিয়ে গড়িয়েছিলেন। বৃষ্টি আরো জোরে নামতে লাগলো। তিনি ভিজে যাচ্ছিলেন, কিন্তু যেন আর ঠান্ডা লাগছিল না। তার পা কাঁপছিল, চোখের সামনে ভেসে উঠছিল তিন ছেলের শৈশব। কিভাবে গয়না বেচে রাজীবকে পরিয়েছিলেন, কিভাবে সঞ্জয়কে ফি দেওয়ার জন্য রাত জেগে সেলাই করেছিলেন, কিভাবে বিক্রমের জন্য না খেয়ে টাকা জমিয়েছেন। হে ভগবান, এই দিন দেখার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে? তিনি আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠলেন। রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছিল, কিন্তু কেউ থামল না, কেউ জিজ্ঞাসাও করল না।
কিছু দূর যাওয়ার পর তার শক্তি ফুরিয়ে গেল। একটা গাছের নিচে বসে পড়লেন। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছে আর চোখের জল গাল বেয়ে নামছে। হঠাৎ তার ঠোঁট থেকে একটি নাম বেরিয়ে এলো, মোহন। তার চোখে একটুখানি আশা জ্বলে উঠল। আমার ছোট ছেলে মোহন, সে আমাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। কিন্তু পরক্ষণেই ভয় ঢুকে গেল মনে। কিন্তু সে তো নিজেই খুব গরিব, আমাকে কিভাবে রাখবে? কিছুক্ষণ বসে তিনি নিজে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভেজা শাড়ি, কাঁপা পা, তবুও এগিয়ে চললেন সেই পথের দিকে যেখানে তাকে তার ছোট ছেলে। প্রতিটা পদক্ষেপে কষ্ট বাড়ছিল, কিন্তু হৃদয়ে ছিল একটুখানি আশা। এই পৃথিবীতে হয়তো কেউ এখনো আছে যে তাকে নিজের বলে ডাকবে। ধীরে ধীরে তিনি এগিয়ে চললেন সেই ছোট্ট গ্রামের দিকে। বৃষ্টি তখন কমে এসেছে, কিন্তু তার কাপড় পুরো ভিজে গেছে। ঠান্ডা হাওয়া দুর্বল শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। রাস্তায় কাদায় ভরা, পা বারবার পিছলে যাচ্ছিল। তবু প্রতিবার পড়ে গিয়ে তিনি নিজেকে সামলে নিচ্ছিলেন, কারণ এখন তার যাওয়ার মতো একটাই জায়গা, মোহনের বাড়ি। কয়েক ঘন্টা পর তিনি গ্রামে পৌঁছালেন। গ্রামটা শহরের থেকে একেবারেই আলাদা। না বড় গাড়ি, না বিলাসবহুল রাস্তা, শুধু মাটির ঘর, ভাঙা গলি আর সাদামাটা জীবন। লোকজনকে জিজ্ঞাসা করতে করতে তিনি একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে পৌঁছলেন। ঘরটা এতটাই সাধারণ যে বোঝাই যাচ্ছিল এখানে খুব গরিব কেউ থাকে। ছাদের ওপর টিনের চাদর, তাও জায়গায় জায়গায় ভাঙা। দরজাটাও আধ ভাঙা, কাত হয়ে ঝুলছে। সারদা দেবী কাঁপা হাতে দরজায় কড়া নাড়লেন। সেই একটুখানি শব্দের মধ্যে লুকিয়েছিল তার সমস্ত যন্ত্রণা। মনে হচ্ছিল তিনি দরজায় নয়, নিজের ছেলের হৃদয়ে কড়া নাড়ছেন। মোহন, বাবা। তার গলা এতটাই ক্ষীণ ছিল যেন বুকের মধ্যেই ভেঙে যাচ্ছিল। ভিতর থেকে খটখট করে শব্দ এলো। মনে হচ্ছিল কেউ তাড়াতাড়ি কিছু গুছিয়ে নিচ্ছে। তারপর দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে মোহন, রোগা শরীর, মলিন কাপড়, মুখে প্রতিদিনের পরিশ্রমের ক্লান্তি, কিন্তু চোখে ছিল সত্যিকারের ভালোবাসা আর আপনত্ব। মায়ের দিকে তাকাতেই সে থমকে গেল। চোখ বড় হয়ে গেল, শ্বাস যেন বন্ধ হয়ে গেল। মা! তার গলা কেঁপে উঠল। যেন বিশ্বাসই করতে পারছিলেন না এমন অবস্থায় তার মা তার সামনে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে সে দৌড়ে এসে মাকে ধরে ফেলল, কারণ সে যদি এক মুহূর্ত দেরি করত তাহলে হয়তো সারদা দেবী মাটিতে লুটিয়ে পড়তেন। মা, তোমার এ কি অবস্থা? তুমি পুরো ভিজে গেছো, এ কি দশা? তুমি এখানে কিভাবে এলে? মোহনের প্রশ্নগুলো একসাথে বেরিয়ে আসছিল। প্রতিটা প্রশ্নে ছিল ভয় আর অস্থিরতা। সারদা দেবী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মোহনকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন সেও কোথাও হারিয়ে না যায়। তারপর হাউ মাউ করে কেঁদে ফেললেন। সেই কান্না যার মধ্যে জমে থাকা বছরের পর বছরের কষ্ট গলে বেরিয়ে আসছিল। বাবা, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথাগুলো মোহনের বুকের ভেতরে তীরের মতো বিঁধল। তার চোখ ভরে উঠল, কিন্তু সে চোখের জল আটকে রাখল, কারণ তার কান্নার সময় নয়, মাকে সামলানোর সময়। সে আস্তে করে মায়ের মাথায় হাত রাখল। আর কিছু বলো না মা, আমি তো আছি, আগে ভেতরে চলো। তার কণ্ঠে এমন আপন স্নেহ ছিল যে সারদা দেবীর ভাঙা মনটা একটু হলেও জোড়া লাগলো। মোহন তাকে ধরে ভিতরে নিয়ে গেল। ছোট্ট একটি কুঁড়ে ঘর, একটা ভাঙা খাট, কোনায় চুলা, কয়েকটা পুরনো বাসন আর চুঁয়ে পড়া ছাদ। এই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু সেই মুহূর্তে সেই জায়গাটায় সারদা দেবীর কাছে প্রাসাদের মতো মনে হলো, কারণ সেখানে ছিল ভালোবাসা। তিনি চুপ করে চারপাশটা দেখলেন, চোখে কষ্টের সাথে এক অদ্ভুত শান্তি, যেন তিনি আবার নিজের ঘর খুঁজে পেয়েছেন। তিনি ধীরে বললেন, কিন্তু বাবা, আমি তো তোমার উপরে বোঝা হয়ে যাব। মোহন সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে নিল, হালকা হাসি দিয়ে বলল, মা, বোঝা তারা হয় যাদের সাথে মনের সম্পর্ক থাকে না। তুমি তো আমার প্রাণ। এই কথা শুনে সারদা দেবী আবার কেঁদে ফেললেন, কিন্তু সেই কান্নায় ছিল শান্তি। সেদিন চুলায় মোহন মাত্র 2টো রুটি বানিয়েছিল, আর 2টো রুটি মায়ের সামনে রেখে দিল। নিজে চুপচাপ একপাশে বসে রইল। আর তুই? মা জিজ্ঞাসা করলেন। আমি খেয়ে নিয়েছি মা, মোহন চোখ এড়িয়ে বলল। মা বুঝে গেলেন। তিনি রুটির একটা টুকরো ছিঁড়ে তার মুখে তুলে দিলেন। মায়ের ছেলে না খেয়ে থাকবে, এটা কি হয়? মোহনের চোখ ভিজে উঠল। সে মাথা নিচু করে নিল, যেন মা কিছু বুঝতে না পারেন। সেই রাতে অনেকদিন পর সারদা দেবী শান্তিতে ঘুমালেন।
এত অপমানের পর অবশেষে তিনি এমন এক আশ্রয় পেলেন যেখানে শুধু ভালোবাসা ছিল। কিন্তু মোহন পুরো রাত জেগে রইল। কখনো মায়ের দিকে তাকায়, কখনো চুঁয়ে পড়া ছাদ আটকানোর চেষ্টা করে। তার চোখে ঘুম ছিল না, ছিল শুধু একটা ভয়, যেন তার মা আর কখনো না কাঁদে। যাই হোক না কেন সে সব সহ্য করবে। পরের দিন থেকে মোহনের জীবন আরো কঠিন হয়ে গেল। ভোরে সে মজুরির কাজে বেরিয়ে যেত, সারাদিন ইট বালির কাজ করে সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত। কিন্তু এখন তার ক্লান্তিতেও ছিল এক অদ্ভুত শান্তি, কারণ তার মা তার বাড়িতে অপেক্ষা করতেন। গ্রামের লোকজন প্রায়ই কটাক্ষ করত, দেখো অফিসারের ভাই মজুরি করছে, তিনটে বড় ভাই, তবুও অবস্থা দেখো। মোহন সব শুনেও চুপ করে থাকত, কিন্তু ভেতরে ভেতরে তার মনটা ভেঙে যেত। একদিন সারদা দেবী তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুই এত চিন্তিত থাকিস কেন? মোহন হাসার চেষ্টা করল, কিছু না মা, একটু কাজ বেশি। কিন্তু সত্যি ছিল অন্য। সে প্রায়ই রাতে চুপচাপ কোথাও চলে যেত। সারদা দেবী অনেকবার লক্ষ্য করেছেন, মাঝরাতে দরজা আস্তে খুলে মোহন বাইরে বেরিয়ে যায়। কোথায় যায়? তিনি মনে মনে ভাবলেন। এক রাতে তিনি ঠিক করলেন আজ সত্যিটা জানতেই হবে। মোহন বেরোতেই তিনিও ধীরে ধীরে পিছু নিলেন। দুর্বল শরীর নিয়ে কষ্ট করে তাকে অনুসরণ করতে লাগলেন। মোহন গ্রামের বাইরে এক নির্জন রাস্তায় এগিয়ে গেল। শেষে একটা ছোট হাসপাতালের সামনে গিয়ে থামল। সারদা দেবী দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার বুক ধড়ফড় করছিল। এখানে কি করছে ও? মোহন ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর ভেতর থেকে ডাক্তারের গলা শোনা গেল, ভেবে দেখো মোহন, এটা সহজ সিদ্ধান্ত নয়। মোহনের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে এলো, আমার আর কোনো পথ নেই ডাক্তারবাবু। এই কথা শুনে সারদা দেবীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি বুঝতেই পারছিলেন না তার ছেলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে তিনি দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। আলোয় তিনি দেখলেন মোহন মাথা নিচু করে ডাক্তারের সামনে বসে আছে, কিন্তু তার গলায় অদ্ভুত দৃঢ়তা। ডাক্তারবাবু, আমার টাকা দরকার। আমার মা খুব অসুস্থ, আমি তার চিকিৎসা করাতে চাই, যা করতে হয় করব। ডাক্তার গম্ভীর গলায় বললেন, মোহন, তুমি যা ভাবছো সেটা খুব বড় সিদ্ধান্ত। এরপরে তোমার জীবন আর আগের মতো থাকবে না। মোহন এক মুহূর্ত না ভেবে বলল, আমার জীবন কি হবে ডাক্তারবাবু, যদি আমার মাই না থাকে? এই কথা শুনে সারদা দেবীর হাত কাঁপতে লাগলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এখন তিনি বুঝতে পারছিলেন তার ছেলে কত বড় যন্ত্রণা সহ্য করছে, কিন্তু পুরো সত্য এখনো সামনে আসেনি। ডাক্তার গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, যদি তুমি প্রস্তুত থাকো, কিছু পরীক্ষা করতে হবে, তারপরই পরের ধাপ শুরু হবে। মোহন মাথা নাড়ল, যেন সব আগে থেকেই ঠিক করে রেখেছে। সারদা দেবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, চুপচাপ ফিরে গেলেন। সারা পথ তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, আমার ছেলে ঠিক কি করতে চলেছে? পরের দিন সকালে মোহন বাড়ি ফিরল। তার মুখে ক্লান্তি স্পষ্ট, তবুও হাসার চেষ্টা করছে। মা, আজ এত ভোরে উঠেছ? সারদা দেবী শুধু তাকিয়ে রইলেন, তারপর আস্তে বললেন, তুই রাতে কোথায় গিয়েছিলি বাবা? মোহন একটু থমকে গেল, তারপর চোখ এড়িয়ে বলল, কিছু না মা, এই একটু কাজ ছিল। মা বুঝলেন সে সত্যি বলছে না, কিন্তু কিছু বললেন না। দিন যেতে লাগলো। হঠাৎ সারদা দেবীর শরীর খুব খারাপ হতে শুরু করলো, জ্বর, দুর্বলতা। তারপর একদিন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মোহন ভয় পেয়ে গেল, দ্রুত তাকে সেই হাসপাতালেই নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, এর চিকিৎসা দ্রুত শুরু করতে হবে, না হলে অবস্থা খারাপ হবে, কিন্তু অনেক খরচ হবে। মোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কাছে ছিল শুধু কয়েকটা কয়েন। সে হাত জোর করে বলল, ডাক্তারবাবু, আপনি চিকিৎসা শুরু করুন, টাকা আমি দেব। ডাক্তার তার দিকে তাকালেন, যেন সব জানেন। তোমার পরীক্ষার রিপোর্ট এসেছে, তুমি অপারেশনের জন্য ফিট। মোহন দেরি না করেই বলল, তাহলে অপারেশন করে দিন। ডাক্তার শেষবার জিজ্ঞাসা করলেন, তুমি নিশ্চিত? মোহনের চোখে জল, কিন্তু গলায় দৃঢ়তা, হ্যাঁ, আমার মায়ের জন্য আমি সব করতে পারি। কিছুদিনের মধ্যেই সব প্রস্তুতি হয়ে গেল। অবশেষে সেই দিন এলো। অপারেশন থিয়েটারের বাইরে মোহন শুয়ে আছে, চোখ বন্ধ, ঠোঁটে শুধু একটাই শব্দ, মা। ভিতরে ডাক্তার ও তার টিম প্রস্তুত। মোহন নিজের জীবনে সবচেয়ে বড় ত্যাগ করতে চলেছে।
নিঃশব্দে, কোনো প্রত্যাশা ছাড়াই। ওদিকে সারদা দেবী হাসপাতালের বেডে শুয়ে আছেন। তিনি কিছুই জানেন না, বারবার শুধু একটাই কথা বলছেন, আমার মোহন কোথায়? সময় ধীরে ধীরে কেটে যাচ্ছে। অপারেশন শুরু হয়ে গেছে। কিছু ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন। তার মুখে গাম্ভীর্য। অপারেশন সফল হয়েছে, কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর সত্য, যা তখনও কেউ জানত না। মোহন এখন খুব দুর্বল, তার অবস্থা সংকটজনক। তবু তার মুখে হালকা এক টুকরো হাসি, যেন সে এক অদ্ভুত শান্তি পেয়েছে। ঠিক তখনই হাসপাতালের বাইরে এসে একটা বড় গাড়ি থামল। দরজা খুলে নামল রাজীব, সঞ্জয় আর বিক্রম। তিনজনের মুখেই স্পষ্ট দুশ্চিন্তা। হয়তো তাদেরও এখনো কিছুটা উপলব্ধি হতে শুরু করেছে। কিন্তু আসল সত্যটা তখনও তাদের সামনে আসেনি, আর সেই সত্য তাদের পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। হাসপাতালের ঠান্ডা করিডোরে তিন ভাই দ্রুত পায়ে ভেতরে ঢুকছিল, মুখে উদ্বেগ, আর সেই উদ্বেগের আড়ালে লুকিয়েছিল এক ধরনের অপরাধবোধ, যেন নিজের চোখের দিকেও তাকাতে পারছেন না। রিসিপশনে দাঁড়ানো নার্স প্রথমে তাদের থামালো, কিন্তু সারদা দেবী নামটা শুনেই সঙ্গে সঙ্গে পথ দেখিয়ে দিল। তিনজন একসাথে সেই কক্ষের দিকে এগিয়ে গেল, যেখানে তাদের মা ভর্তি ছিলেন। ভিতরে ঢুকেই তারা দেখল সারদা দেবী দুর্বল অবস্থায় বিছানায় শুয়ে আছেন, মুখ ফ্যাকাশে, চোখ আধখোলা, কিন্তু ঠোঁটে বারবার একটাই নাম, মোহন, আমার মোহন। এই শব্দ শুনে তিনজনের পা যেন থেমে গেল। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। রাজীব ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের পাশে বসল, তার হাতটা ধরল, কিন্তু সেই হাত আগের মতো শক্ত নেই, ভীষণ দুর্বল হয়ে গেছে। সঞ্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিক্রমকে জীবনে প্রথমবার কেউ ভেঙে পড়তে দেখেছিল। ঠিক তখনই ডাক্তার ভেতরে এসে তাদের বাইরে আসতে ইশারা করলেন। করিডোরে দাঁড়িয়ে ডাক্তার গম্ভীর গলায় বললেন, আপনারা খুব দেরি করে ফেলেছেন। আপনার ছোট ভাই যদি সময় মতো সিদ্ধান্ত না নিত, তাহলে আজ আপনার মা বেঁচে থাকতেন না। তিনজন একে অপরের দিকে তাকালো, মুখে শুধু প্রশ্ন। রাজীব কাপা গলায় জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আপনি কি বলতে চাইছেন? ডাক্তার গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আপনাদের মায়ের চিকিৎসা খুব খরচা সাপেক্ষ ছিল, আর এখন তার কাছে কোনো টাকা ছিল না। কিন্তু আপনার ছোট ভাই মোহন। তিনি এক মুহূর্ত থামলেন। মোহন তার নিজের কিডনি দান করেছে, শুধু তার মায়ের চিকিৎসার জন্য। এই কথা শুনে যেন সময় থমকে গেল। তিন ভাইয়ের মুখে একসাথে ফুটে উঠল বিস্ময়, লজ্জা আর যন্ত্রণা। সঞ্জয়ের চোখ বড় হয়ে গেল, বিক্রমের হাত কাঁপতে লাগলো, রাজীবের মাথা নিচু থেকেই নিচু হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই। ডাক্তার আবার বললেন, সে অনেক দিন ধরে এখানে আসছিল, সব পরীক্ষা করাচ্ছিল, একেবারে চুপচাপ। সে শুধু একটা কথাই বলছিল, তার মায়ের কিছু যেন না হয়, প্রয়োজন হলে সে নিজের জীবনও দিয়ে দিবে। এ কথা শুনে তাদের বুক যেন ভারী হয়ে গেল। তাদের মনে পড়তে লাগলো সেই মুহূর্তগুলো যখন তারা নিজেরাই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বৃষ্টিতে ভিজতে ছেড়ে দিয়েছিল। আজ সেই মাই বেঁচে আছেন, শুধুমাত্র সেই ছেলের জন্য যাকে তারা কখনোই গুরুত্ব দেননি। ঠিক তখনই এক নার্স দৌড়ে এসে বলল, ডাক্তারবাবু, মোহনের অবস্থা আবার খারাপ হচ্ছে। এই কথা শুনে তিন ভাইয়ের পা আপনা আপনি সেই ঘরের দিকে ছুটল, যেখানে মোহন ভর্তি ছিল। ভেতরে ঢুকেই তারা দেখল মোহন সাদা চাদরের উপরে শুয়ে আছে, মুখ ফ্যাকাশে, শ্বাস ধীর, ঠোঁটে হালকা এক টুকরো হাসি। রাজীব তার পাশে গিয়ে বসতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মোহন, কি করলি তুই এটা? তার গলা ভেঙে গেছে। মোহন ধীরে ধীরে চোখ খুলল, বড় দাদাকে দেখল, হালকা হাসি দিয়ে বলল, দাদা, মা ঠিক আছেন তো? এই কথা শুনেই রাজীব হাও মাও করে কেঁদে ফেলল। সঞ্জয় মুখ লুকিয়ে ফেলল। বিক্রম দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, যেন পায়ে আর শক্তি নেই। রাজীব কাঁদতে কাঁদতে বলল, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে মোহন, আমরা মাকে ত্যাগ করেছি, আর তুই নিজের জীবন বাজি রেখে দিলি। মোহন খুব আস্তে বলল, দাদা, মা কখনো বোঝা হয় না রে, মা তো ভগবানের মতো, শুধু তোমরা ওনার খেয়াল রেখো। এই কথাগুলো শুনে তিন ভাইয়ের মন পুরোপুরি ভেঙে গেল। এখন তারা বুঝতে পারল আসল সম্পদ কি, আসল মানুষ কাকে বলে। কিছুক্ষণ পরে তারা আবার মায়ের কক্ষে গেল। সারদা দেবী তিন ছেলেকে একসাথে দেখে কেঁদে ফেললেন। রাজীব তার পায়ে লুটিয়ে পড়ল,
মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা খুব ছোট হয়ে গেছি। আমরা তোমাকে ত্যাগ করেছি। সঞ্জয় আর বিক্রমও হাঁটু গেড়ে বসে পড়ল। সারদা দেবী কাঁপা হাতে তাদের মাথায় হাত রাখলেন। চোখে ছিল কষ্ট, কিন্তু সঙ্গে ছিল এক মায়ের অশেষ ভালোবাসা। তিনি ধীরে বললেন, অফিসার হলেই কেউ বড় হয় না বাবা। বড় হয় সে, যার মন বড়। তিনজনের কাছে কোনো উত্তর ছিল না। তারা শুধু কাঁদছিল, অনুতাপ করছিল, আর ভাবছিল সেই ছোট ভাইয়ের কথা, যে কিছু না বলেই, কোনো অভিযোগ না করেই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে দিল। সেদিন সেই হাসপাতালের করিডোরে শুধু একটা মাই বাঁচেননি, তিন ছেলের অহংকারও শেষ হয়ে গিয়েছিল। আর এক গরিব ছেলের ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। সত্যি সেদিন সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের চোখে ছিল জল, কারণ তারা নিজের চোখে দেখেছিল আসল ধনসম্পদ টাকা নয়, মানুষের হৃদয়। বন্ধুরা, এই গল্প থেকে একটা কথাই শেখা যায়, বড় হতে গেলে টাকা, পদ বা ক্ষমতা দরকার হয় না, দরকার হয় বড় মন। যে মা বাবাকে বোঝা মনে করে, সে যত বড় অফিসারই হোক ভেতরে ভেতরে ছোটই থেকে যায়। আর যে নিজের বাবা মার জন্য নিজেকে কষ্টে ফেলে, সেই সত্যিকারের ধনী। এখন আপনারাই ভাবুন, আপনারা যদি রাজীব, সঞ্জয় আর বিক্রমের জায়গায় থাকতেন, তাহলে কি আপনারা মাকে এভাবে ছেড়ে দিতেন? আর যদি মোহনের জায়গায় থাকতেন, এত বড় ত্যাগ করতে পারতেন? সত্যি করে বলুন, আপনারা কেমন ছেলে হতে চান? অফিসার ছেলের মতো, না মোহনের মতো? বন্ধুরা, আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, এটা আমাদের জীবনের আয়না। জীবনে বড় হতে গেলে টাকা বা বড় পদ লাগে না, দরকার শুধু একটা বড় মন আর বাবা মার প্রতি সম্মান। এখন আপনি নিজেই ভাবুন, আপনি কেমন সন্তান হতে চান? রাজীব, সঞ্জয়, বিক্রমের মতো নাকি মোহনের মতো? নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার উত্তরটি কি। আর পরের ভিডিওতে আমরা সেরা কিছু কমেন্টের নাম তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা নিয়ে আসি এমন সব বাস্তব গল্প যা শুধু গল্প নয়, আমাদের জীবনের সত্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজের বাবা মার যত্ন নিন। জয় হিন্দ।